তাহলে আমাদের আলোচনা হচ্ছে ধ্বনি ও বর্ণ প্রকরণ, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। তাহলে ব্যঞ্জন বর্ণ থেকে শিখি। তাহলে ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন বর্ণ আমাদের 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি আমাদের 30টি। তাহলে 9টি কোথায় গেল? এই 9টি কোথায় গেল? এই 9টি থেকে এখন আমরা আলোচনা করবো। তাহলে 30টি। এখন এটার ব্যাখ্যা দেয়, খুব মনোযোগ দেন। তাহলে দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দিচ্ছি। যে মৌলিক স্বরধ্বনি এতদিন আপনি মুখস্থ করছেন, এখন তো মুখস্থ করার প্রয়োজন নেই। আপনাকে জোড়ায় জোড়ায় শিখেছি। সরসরিয়া মানে অ এক জোড়া রেখে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা একটা করে নিছি। আর মির্জাফরকে তো আগেই বাদ, মির্জাফর তো আগেই বাদ। তাহলে এমনিতে 6টা পাইলাম ওইখানে। আর এ ধ্বনিটা আমরা সংযুক্ত করছি, এটা আব্দুল হাই, ভাষা বিজ্ঞানে আব্দুল হাই, উনি এটা সংযুক্ত করছে। এতটুকু বললেই হবে। এরপরে আমাদের ব্যঞ্জন বর্ণ যে 39টি, এটা আমরা আগে লিখে ফেলি। দেখেন, এই হচ্ছে আমাদের মোট 39টি ব্যঞ্জন বর্ণ। এটা আমরা সবাই জানি যে আমাদের ব্যঞ্জন বর্ণ কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি। এই তো 39টি। এখন আমাদের দরকার ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। তাহলে আমাদের কাজ হচ্ছে এখন 9টা বাদ দেব। কোন 9টা আমাদের ব্যঞ্জন ধ্বনি নয়, অর্থাৎ ধ্বনি আকারে কোনগুলো নয় আপনি মনে রাখবেন। আমি দাগে দিচ্ছি, দেখেন। আপনি অনেকগুলো কৌশল শিখাবো এখানে। হ্যাঁ, আপনি এই প্রথম এই দুইটা বর্ণ মাথায় রাখবেন। ইয় এবং মধ্যাহ্ন এই দুইটা আমাদের ধ্বনি নয়। তারপর বাদ যাবে আমাদের অন্তস্তীয় জ, তারপরে এই যে মূর্ধন্যস্ব, তারপরে এখান থেকে 5টা, এই যে অন্তস্তীয়, খন্দোত্তর, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যে গোল। তার মানে মনে রাখা খুবই সহজ। এখানে দুইটা অন্তস্তীয় জ, মূর্ধন্যস্ব, আর অন্তস্তীয় থেকে 5টা আমাদের ধ্বনি নয়। তাহলে এই যে প্রথম দুইটা, আর এখানে দুইটা, আর শেষের 5টা, এই 9টা বর্ণ আমাদের ব্যঞ্জন ধ্বনি নয়। তাহলে এই যে আমাদের 9টা বাদ পড়লো, এই 9টা বাদ দিলে আমাদের কি ব্যঞ্জন বর্ণ 39টি। 39টি থেকে এই 9টি যদি আমরা বাদ দেই, তাহলে এগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এগুলো ব্যঞ্জন ধ্বনি? কেন এগুলো ব্যঞ্জন ধ্বনি? এই দেখেন, আমরা অনুস্বরকে আমরা বলতেছি যে এটা আমাদের ধ্বনি নয়, বর্ণ, কিন্তু এটা আমাদের ধ্বনি নয়। কারণ আপনি যখন উচ্চারণ শিখবেন, কোনো জায়গায় যদি অনুস্বর থাকে, তার পরিবর্তে আপনাকে উম বসাইতে হবে। অর্থাৎ কোনো বর্ণকে যদি আরেক বর্ণ দিয়ে প্রতিস্থাপন করা যায়, তাহলে ওই বর্ণটাকে আর ধ্বনি বলা যাবে না। বর্ণ বলা যাবে, কিন্তু ধ্বনি বলা যাবে না। একটু মানে কঠিন মনে হচ্ছে কথাগুলো, না? সমস্যা নেই, আপনি কিছুক্ষণের মধ্যে বুঝবেন। ধরেন পরীক্ষায় আসছে সংসার, এটার উচ্চারণ কি? এটা যখন উচ্চারণ আসবে, তার মানে আপনি যখন বুঝলেন যে না, এই যে অনুস্বর, এটা একটা বর্ণ, কিন্তু এটা ধ্বনি নয়। কেন ধ্বনি নয়? কারণ এই বর্ণটাকে এই বর্ণটা দিয়ে কি প্রতিস্থাপন করা যায়। তার মানে যখন আপনাকে সংসার এর উচ্চারণ দিবে, তখন কিন্তু আপনাকে কি করতে হবে? সং, এই দন্তাস্বরটা তালিবর্ষ কেন হয়েছে সেটা ব্যাখ্যা পরে দিচ্ছি আমি। এই অনুস্বরটার জায়গায় কিন্তু আপনাকে উম বসাইতে হবে। কি বসাইতে হবে? উম বসাইতে হবে। তার মানে কি শিখলেন এখানে? যে এই অনুস্বর বর্ণটা যে ধ্বনি নয়, কারণটা হচ্ছে যে অনুস্বর যেখানে থাকবে, তার পরিবর্তে আমাকে উম লিখতে হবে। তাহলে এটার একটা ব্যাখ্যা। তার মানে এই বর্ণটাকে যেহেতু আরেকটা বর্ণ দিয়ে কি করা যায়? প্রতিস্থাপন করা যায়। এই কারণে এই বর্ণটা বর্ণ, কিন্তু ধ্বনি নয়। তার মানে আপনার এই যে 9টা বর্ণ আমাদের আছে, এই 9টা বর্ণ একজন আরেকজনের দ্বারা কি করা যাবে? প্রতিস্থাপন করা যাবে। এই কারণে এই বর্ণগুলোকে ধ্বনি আকারে ধরা যাবে না, বর্ণ আকারে ধরতে হবে। তাহলে দেখেন, আরো যদি সহজ করে বলি, ধরেন অঙ্ক বানানটা দেখেন, অঙ্ক। তারপর অনুস্বরের পরিবর্তে আমরা কি বসালাম? ও বসালাম। তার মানে এই যে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ আমরা প্রতিস্থাপন করতে পারতেছি, তার মানে এই বর্ণটার একটা প্রতিস্থাপন বর্ণ রয়েছে। এই কারণে এটাকে আমরা ধরবো না। কি আকারে ধরবো না? ধ্বনি আকারে ধরবো না। তার মানে ওই 9টা বর্ণের এরকম ব্যাখ্যা আছে, যে বর্ণটা আপনি যদি জানেন, তাহলে আপনি বানানো ভালো পারবেন এবং উচ্চারণও ভালো পাবেন। আর কি কি আছে দেখেন, ইয় বর্ণটা ওই 9টা বর্ণের মধ্যে। তারপর মধ্যাহ্ন, অন্তস্তীয় জ, এটা অন্তস্তীয় জের পেটটা কেটে দিলে কি হয়? মূর্ধন্যস্ব। তারপর কি আমাদের এই 4টার পরে সরাসরি শেষের কয়টা বর্ণ? শেষের হচ্ছে 5টা বর্ণ। কোথায়? এই যে শুরু করে অন্তস্তীয়, খন্দোত্তর, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই যে 9টা, এগুলোকে আমরা বর্ণ বলবো, কিন্তু এগুলোকে আমরা ধ্বনি বলবো না। কেন বলবো না সেটার ব্যাখ্যা দেখেন। এই বর্ণটাকে আমরা অন্য বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। দেখেন, এই বর্ণটা ইয় আকারও বসে, এই দেখেন ইয় আকারও বসে। তাহলে এই বর্ণটা আমাদের কি আকারে বসে? ইয় আকারে বসে। আবার এই বর্ণটা দন্তান্ন আকারেও বসে। অর্থাৎ ইয় বর্ণটাকে আমরা দুইভাবে প্রতিস্থাপন করতে পারি, একটা হচ্ছে ইয় আকারে, আর একটা হচ্ছে ন আকারে। এই কারণে এই বর্ণটাও আমাদের কি নয়? ধ্বনি নয়। ব্যাখ্যা দিই, তাহলে বুঝতে পারবেন। ব্যাখ্যা দিলেই আপনি বুঝতে পারবেন। তাহলে ইয় বর্ণটা দেখেন, ইয় বর্ণটা আমরা প্রতিস্থাপন করি। এই বানানটা যদি লিখি, এই বানানটা, ইয় বর্ণটাকে কিন্তু আমরা প্রতিস্থাপন করতে পারলাম কার দ্বারায়? এই যে ইয়র দ্বারায়। তার মানে এটা যেহেতু আরেকটা বর্ণ দ্বারাই আমরা প্রতিস্থাপন করতে পারছি, তার মানে 100% এটা ধ্বনি নয়। যে বর্ণকে আমরা আরেকটা বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে পাবো, সেক্ষেত্রে সেই বর্ণটা আর ধ্বনি থাকবে না, সেটা বর্ণই হবে, শুধু ধ্বনি নয়। তারপর আরেকটা দেই, তাহলে বুঝতে পারবেন। যেমন চ বর্গ, চ বর্গ কি কি? এর শেষ বর্ণ ইয় না? এই ইয় আবার এই বর্ণগুলো যদি পূর্ব অবস্থায় যুক্ত হয়, তখন ইয় আর ইয় থাকে না, ইয় হয়ে যায় দন্তান্ন। কেমন দেখেন, প ইয় চ। তাহলে ইয়টা তখন আর উচ্চারণ হয় না। তাহলে প ইয়টা হয়ে যায় ন, আর এই যে পঞ্চ। তারপর দেখেন গঞ্জ, তাহলে কি? গ
ইওটা হয়ে গেল ন গঞ্জ। তাহলে বুঝতে পারছেন, তার মানে এই ইও বর্ণটাও আমরা দেখতেছি যে প্রতিস্থাপন করা যাচ্ছে অন্য বর্ণের দ্বারা। তার মানে ইও মানে ও স্বতন্ত্র কোনো বর্ণের এই বর্ণের উচ্চারণ নেই। তার মানে এর দুইটা আমরা পাচ্ছি, যখন সে স্বতন্ত্রভাবে অর্থাৎ একা একই থাকবে তখন ইওর মতো উচ্চারণ হবে। আর চ ছ জ ঝ এই বর্ণগুলোর যদি পূর্ব অবস্থায় বসে ইও, তখন ইও হয়ে যায় নয়ের মতো। তা আশা করি বুঝতে পারছেন যে ইওটা কেন ধ্বনি নয়। এটা যখন আমরা উচ্চারণের আকারে লিখব তখন উচ্চারণে কিন্তু এই বর্ণটা যখন আসবে যে এটার উচ্চারণ কি, তখন হবে কিন্তু এইটা পঞ্চ, এর উচ্চারণ কি, এই যে পঞ্চ। তাহলে আপনি যখন পঞ্চ এর উচ্চারণে কেন এরকম হয় এটা কিন্তু কখনোই বলতে পারতেন না, আগে বলবেন না, বুঝবেন না কেন এটা এরকম হলো। কারণ আমি লিখলাম কি প ইয় চ বা বাঞ্ছা দিই, হ্যাঁ। তাহলে এখানে কেন আমি ইয় লিখলাম কিন্তু ইউ উচ্চারণই করতেছি না, তাহলে বান সা হয়ে গেল। তাহলে বাঞ্ছা লিখলাম বা ইয় চয় আঁকা, কিন্তু উচ্চারণের সময় হয়ে গেল বাঞ্ছা, অর্থাৎ শব্দ যেটা উচ্চারণ করলাম আরেকটা। কারণ এই ইয় বর্ণটা আসলে ধ্বনি নয়। তার মানে এই বর্ণটাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে কি করতে পারি, আমরা অন্য বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে পারি। তার মানে ইয় এর দুই ধরনের উচ্চারণ আছে, একটা হচ্ছে ইয় আর একটা হচ্ছে দৈন্তান্ন। ইয় কখন, যখন ওই বর্ণটা স্বতন্ত্রভাবে বসবে, স্বতন্ত্র। আরেকটা দিই তাহলে বুঝবেন, এখন মিয়া বানানটা দেখেন, মিয়া, তাহলে মি, তাহলে চন্দ্রবিন্দু এখানে দেবো, তাহলে ইয় চন্দ্রবিন্দু অন্তস্থীয়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের ধ্বনি নয়। তাহলে এতটুকু বুঝতে পারছেন, একটু মনে কঠিন হয়ে গেল, কিন্তু তারা বুঝতে পারছেন, এরপরে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আরেকটা হচ্ছে মধ্যাহ্ন। এই মধ্যাহ্ন বর্ণটা দন্তান্ন দিয়ে কি করা যায়, প্রতিস্থাপন করা যায়। কেমন আমি বলি, যেমন যদি বলা হয় যে বিনা, তো বিনাকে কিন্তু আমরা উচ্চারণ যখন করব তখন মধ্যাহ্নটা এটা দন্তান্ন করব, অর্থাৎ নয় এবং নয়ের উচ্চারণ একই হয়ে গেল। যেমন ঋণ এটা মধ্যাহ্ন, কিন্তু যখন আমরা উচ্চারণ লিখবো তখন এটা তো উচ্চারণটা কী হয়ে যাবে, এটা মির্জাপুর বর্ণ রি, কিন্তু উচ্চারণ হয়ে গেল রাশিয়ারি রি। কারণ আমরা জানি রির উচ্চারণ রাশিয়ারি রি, কারণ স্বরবর্ণ কিন্তু উচ্চারণ হয় ব্যঞ্জন বর্ণের মতো। আর মধ্যাহ্ন কী হয়ে যাবে, দন্তান্ন। তার মানে মধ্যাহ্নকে আমরা দন্তান্ন দ্বারা প্রতিস্থাপন করতে পারতেছি। তার মানে এটাও আমাদের ধ্বনি নয়। তো এরকম করে তিনটা বর্ণের আমরা ব্যাখ্যা দিলাম, আরও থাকলো আমাদের ছয়টা। এই ছটার আমরা ব্যাখ্যা দিব কোথায়, আমরা উচ্চারণের দিন ব্যাখ্যা দিব, এবং এর সাথে আরও অনেকগুলো জিনিস জানতে হবে, তাহলে উচ্চারণটা আপনি ভালো বুঝতে পারবেন। এবার দেখেন, এই যে স্বরবর্ণগুলো আছে উচ্চারণের ভিত্তিতে আবার স্বরবর্ণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে বর্ণ কয়টা, 11টা। এই যেমন আমরা মাত্রার উপর ভিত্তি করে আমরা শিখছি 3 ভাগে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। আর আমি বই সর্বশেষ দেখাই, আমি আগে পড়াই, তারপর বইয়ে দেখাই যে এইভাবে যেভাবে পড়াচ্ছি ঠিক এইভাবে আমাদের বইটা সাজানো। যার হাতে বইটা আছে তারা অটোমেটিক সে বুঝে ফেলছে, হয়তো সে দেখতেছে যে হ্যাঁ বইটা তো এইভাবেই সাজানো। এবার উচ্চারণের ভিত্তি করে আমরা দেখি যে ভাগগুলোকে। উচ্চারণ হচ্ছে একটা হচ্ছে রস্বস্বর, রস্ব স্বর, আর একটা হচ্ছে দীর্ঘস্বর। রস্বস্বর দীর্ঘস্বর ঠিক ব্যঞ্জন বর্ণে আমরা অল্পপ্রাণ মহাপ্রাণ শিখছেন না, যে বর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে সেগুলো হচ্ছে অল্পপ্রাণ আর মহাপ্রাণ। ঠিক এই রস্বস্বর মানে কি, কম স্বর। রস্বস্বর মানে কম স্বর। আর দীর্ঘস্বর মানে কি, বেশি স্বর। দীর্ঘ সময় ধরে অনেকে কাজ করতে পারে, কেউ কম সময় ধরে কাজ করতে পারে না। তাহলে কম স্বর যেটা সেটা হচ্ছে রস্বস্বর, আর দীর্ঘস্বর সেটা হচ্ছে বেশি স্বর। তার মানে এখন আমরা দেখব যে এই যে স্বরবর্ণ যে 11টি আছে, তাহলে এই 11টা বর্ণের মধ্যে চারটা বর্ণ উচ্চারণ করতে কম সময় লাগে, আর বাকি 7টা বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে। এটা কে বলছে, এটা ভাষাবিজ্ঞানীদের কাজ, ওরা এটা করছে। আপনি শুধু মনে রাখেন যে 7টি উচ্চারণ করতে বেশি সময় লাগে আর 4টি উচ্চারণ করতে কম সময় লাগে। তাহলে সহজ। তাহলে 11টির মধ্যে 4টি হচ্ছে রস্বস্বর আর কি দীর্ঘস্বর হচ্ছে 7টি। এখন আপনাদের অবশ্যই জানতে হবে কোন 4টি হচ্ছে রস্বস্বর। রস্বস্বর 4টি জানলে তো হয়ে যাচ্ছে না, দীর্ঘস্বরগুলো বাকি। তাহলে এই 4টি রস্বস্বর কী কী, প্রথম 4টা বেজোড় সংখ্যা, প্রথম 4টা বেজোড় সংখ্যা কী কী দেখেন তো। 4টা বেজোড় সংখ্যা কী কী, 1 বেজোড় সংখ্যা, 3 বেজোড় সংখ্যা, 1 3 5 7, এই প্রথম 4টা বেজোড় সংখ্যা। তাহলে প্রথম 4টা বেজোড় সংখ্যাই হচ্ছে আমাদের রস্বস্বর। তাহলে প্রথম 1 নম্বরের বর্ণকে, 1 নম্বর বর্ণ হচ্ছে অ, 3 নম্বর বর্ণকে, 3 নম্বর হচ্ছে, 5 নম্বরকে, 5 নম্বর হচ্ছে রস্ব, 7 নম্বরকে মির্জাফর দিয়ে শেষ। তাহলে মির্জাফর দিয়ে শেষ, মনে রাখবেন মির্জাফর পর্যন্ত যে 4টা বেজোড় সংখ্যা রয়েছে এই 4টা সংখ্যাই হচ্ছে আমাদের রস্বস্বর। দীর্ঘস্বর আর মুখস্থ করা আমাদের প্রয়োজন নেই। 1 3 5 7 এই 4টি সংখ্যাই হচ্ছে আমাদের কি বেজোড় সংখ্যা, আর এই 4টা বেজোড়ই হচ্ছে আমাদের রস্বস্বর। তাহলে রস্বস্বর 4টি আমরা খুব সহজ করে শিখে ফেললাম। এখন কাজ হচ্ছে যে এগুলো উচ্চারণ করার সময় আমাদের বেশি কম সময় লাগে, আর বাকি 7টা উচ্চারণ করার সময় আমাদের বেশি সময় লাগে। জাস্ট এতটুকু মানলেই হবে, এটা আসলে আপনি পাবেন। বেসিক জিনিসগুলো ভালো করে জানলেই হলো। গঠনটা হচ্ছে একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক, মৌলিক আর যৌগিক। তাহলে মৌলিক স্বরধ্বনি আমরা আলোচনা করে ফেলছি যে আমাদের স্বরবর্ণ যে 11টি তার মধ্যে 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি, আর এই 11টির বর্ণের মধ্যে যৌগিক স্বর বর্ণ রয়েছে বা স্বর জ্ঞাপক বর্ণ রয়েছে 2টি, সেই 2টি বর্ণ আমরা এখন শিখব। দেখেন, তাহলে এখন আমরা
এখানকার ভাগটা একটু দেখে দেই। আমার মনে হয় আজকে আমাদের 17টা পৃষ্ঠা হয়ে গেছে এবং আশা করি এখান থেকে যতগুলো এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ আপনার পারার কথা। তাহলে মৌলিক, যেমন এটা মির্জাফর, এটা যেমন উচ্চারণ রি, ঠিক এরকম এই দেখেন এখানে আছে এই দুটা বর্ণ, এই ওই এবং ও, ওই এবং ও, এগুলো মৌলিকের মধ্যে হলো, সরি স্বরবর্ণের মধ্যে থাকলেও এই বর্ণগুলোকে ভেঙে আরও দুইটা করি বর্ণ পাওয়া যায়। অকে ভাঙলে কোনোভাবে আর অন্য কোনো বর্ণ পাই না। আকে ভাঙলে আমরা আতে আকার লিখতে পারি, কিন্তু এটা তো আর বিশ্লেষণ না, এর একটা রূপ, সংক্ষিপ্ত রূপ। কিন্তু এই বর্ণগুলোকে আমরা যদি ভেঙে বিশ্লেষণ করি তাহলে আমরা পাই অ যোগ রস্যই, আর এটা পাই অ যোগ হচ্ছে রস্য। এরপরে অয়ের জায়গায় যদি আমরা ও দেই তারপরেও হবে, কিন্তু অয়ের জায়গায় আমরা এটা দিলেও হবে। তার মানে অয়ের উচ্চারণ দুইটা, এই কারণে দুইটাই রাইট। যদি দুইটাই আসে তাহলে প্রথমটা দাগাবেন, দ্বিতীয়টা দাগাবেন না। অপশনে যদি প্রথমটা না থাকে তাহলে দ্বিতীয়টা দাগাবেন। তাহলে ওইকে কেন যৌগিক স্বরধ্বনি বলতেছি, না স্বরধ্বনি ভুল বললাম, যৌগিক স্বর বর্ণ বলতেছি, কারণ এই বর্ণটাকে বিশ্লেষণ করলে আমরা দুইটা আরও বর্ণ পাই, অযোগ রসই। কিন্তু আমরা এগুলো কি দীর্ঘকে ভাঙলে কি দুইটা পাই, রসকে ভাঙলে কি দুইটা পাই, দীর্ঘকে ভাঙলে কি দুইটা পাই, আর রিকে ভাঙলে দুইটা পাই, কিন্তু একটা তো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ পাই বাদে তো একে মির্জাফর বলতেছি। একে ভাঙলে কি দুইটা পাই, পাই না। ওকে ভাঙলে কি আমরা দুইটা পাই, পাই না। কিন্তু ওইকে ভাঙলে দুইটা পাই, ওইকে ভাঙলে দুইটা পাই, অযোগ রসই। আর অয়ের জায়গায় আপনি ও লিখতে পারবেন। এটা কেন পাবেন, এটা উচ্চারণে আমরা ক্লিয়ার করব। অয়ের উচ্চারণ অনেক সময় ওকারের মতো হয়, অয়ের উচ্চারণ অনেক সময় ওকারের মতো হয়। তাহলে ওই এবং ও, এই দুইটাকে বলা হয় যৌগিক স্বর। যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ বা যৌগিক স্বরবর্ণ। তাহলে যৌগিক স্বরবর্ণ কয়টি, যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি। এতটুকু বুঝতে পারছেন কি না দেখেন, এখন এমসিকিউগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এখন দেখেন তো এমসিকিউগুলো পারেন কিনা। এই যে আমাদের আলোচনা, এগুলো আমি পরে আবার আলোচনা করে দিচ্ছি। এখন আমরা এমসিকিউগুলোতে যাই, এমসিকিউগুলোতে পারতেছেন কিনা দেখেন। 43তম বিশেষ পরীক্ষায় আসছে। এখন আমরা যে সলভ করব সমস্ত বিশেষ সহ যতগুলো চাকরি পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, সব প্রশ্ন এখন আপনার হাতের মুঠোয়, আশা করি হাতের মুঠোয়। বুঝে বুঝে মুখস্থ করে না। ধ্বনি সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়, অর্থাৎ শুদ্ধ নয়। ধ্বনির দৃশ্যমান 100% দৃশ্যমান নয়। মানুষের ভাষার মূলে রয়েছে কতগুলো ধ্বনি, 100% সত্য কথা। মুখ দিয়ে যেটা উচ্চারণ করে সেটাই ধ্বনি। অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগধ্বনি। বাগধ্বনি বিষয়টাই হচ্ছে ধ্বনি। ধ্বনি উচ্চারণ এবং শ্রবণীয় 100%, এই সবগুলো কথাই আমি বলছি। তা আমার ধ্বনি দৃশ্যমান নয়, ধ্বনি তো চোখ দিয়ে দেখা যাবে না, কারণ এটা মুখের উচ্চারিত বিষয়। পারছেন এটা? কথার টুকরো অংশ হচ্ছে কি, কথার বিষয়টা কি, যেটা কথা, যেটা মুখ দিয়ে বলি সেটাই ধ্বনি। আছে ধ্বনি, এই যে ধ্বনি, অ্যান্সার হয়ে গেল। বাংলা ভাষায় মৌলিক ধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক ধ্বনি, তাহলে মৌলিক ধ্বনিটা কিন্তু আপনি পারতেন না, এখন পাবেন। কারণ দেখেন মৌলিক বলতে আমরা ওই যে 37টি হবে। কোন 37টি? স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হচ্ছে 60টি। আর ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। এই মোট হচ্ছে 37টি। এই যে ব্যাখ্যা দেওয়া আছে বইয়ে দেখেন, স্বরধ্বনি 60টি, ব্যঞ্জন ধ্বনি 60টি। এই জন্য ব্যঞ্জন ধ্বনিটা আমাকে একটু পড়াইতে হইলো। তাহলে আপনি তো এখন এখানে বিপদে পড়তেন, এখন আমাকে বলতেন স্যার এটা কীভাবে আসলো, এই 30 কীভাবে আসলো, আমি তখন ব্যাখ্যা দিতে পারতাম না। এই জন্য আপনাকে দেখে দিলাম যে আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে কয়টি? 39টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। তাহলে এখান থেকে 9টি বাদ, ওই 9টি কোন কোন 9টি বাদ সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি যে এই 9টি বাদ। 3 নম্বর প্রশ্নও পাচ্ছেন। তারপর 4 নম্বর প্রশ্নের ব্যাখ্যা দেন। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি, তা আমরা জানি ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টি, কারণ আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কয়টি? ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। ওই 9টি বাদ, যে 9টি বাদ মনে আছে তো? ব্যঞ্জন বর্ণের লাস্টের 5টা, আর এদিকে মাঝখানে হচ্ছে ইয় আর মধ্যাহ্ন অন্তস্থীয় জ, এর পেটটা কাটিয়ে দিলে হয় মূর্ধন্য, আর শেষে 5টা, 5টারে 9টা, এই 9টা হচ্ছে আমাদের ধ্বনি নয় এগুলো। তো এই জন্য ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? বাংলা ভাষায় 2 প্রকার, এই যে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি হচ্ছে 3 প্রকার। তাহলে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? তাহলে আমরা স্বরধ্বনি শিখছি, ব্যঞ্জন ধ্বনি শিখছি, আরেকটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি, এটা ব্যাখ্যা দিছি। অর্ধ স্বরধ্বনিটা আমি এখনো বলিনি, এটা কিছুক্ষণের মধ্যে আমরা ব্যাখ্যা দেব। তারপর বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি? আবার একই প্রশ্ন, ধ্বনির সংখ্যা কয়টি? এখন দেখেন, যদি প্রশ্ন এখানে দেখেন, আমাদের এখানে কিন্তু 37টি নাই। যদি 37টি না থাকে, দেখেন এটা মনোযোগ দেন, এটা খুবই জটিল একটা প্রশ্ন, নাহলে এই প্রশ্ন বুঝবেন না কখনো। এটা বইয়ে আছে, বইয়ের ব্যাখ্যাটা বুঝবেন না। দেখেন আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দেখাইছি 37টি, আমরা 37টি দেখাইছি। কি কি 37টি দেখাইছি? আমাদের স্বরধ্বনি হচ্ছে কয়টি? স্বরধ্বনি হচ্ছে আমাদের 60টি, আর ব্যঞ্জন ধ্বনি হচ্ছে আমাদের 30টি, তাহলে হচ্ছে 37টি। 100% 37টি রাইট, কিন্তু আমাদের অপশনে 37টি নেই। 39টি আছে, 41টি আছে, 42টি আছে, 43টি আছে। সেক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না, তাহলে ব্যবহৃত স্বরধ্বনি কয়টি? আরেকটি আছে, স্বরধ্বনি 1 প্রকার, ব্যঞ্জন ধ্বনি 2টা, আর 3 নম্বর একটা বললাম সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই অর্ধ স্বরধ্বনিটা তখন যোগ হবে। যদি 37টি না থাকে সেক্ষেত্রে তখন হবে 4টি, তাহলে মোট এই 41। এই কারণে 41টি অ্যান্সার হবে। এটা তাহলে অনেকে বুঝবেন না যে এটা 41টা কী কারণে হলো।
বুঝতে পারছেন? মানে যদি 37টি থাকে তাহলে উত্তম হচ্ছে 37টি দেখাবেন। যদি 37টি না থাকে সেক্ষেত্রে তখন এইভাবে রেজাল্টটা নিতে হবে। কারণ ব্যবহৃত স্বরধ্বনিগুলো আমাদের 3 প্রকার। একটা হচ্ছে কি স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। এই যে প্রশ্নটা আমরা যে এখনই শিখলাম, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনি কত প্রকার? এই 3 প্রকার দিয়ে শিখলাম। এই যে বাংলা ভাষায় ধ্বনি 3 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি, একটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আশা করি বুঝতে পারছেন। রেফারেন্স দিছি প্রণীত বাংলা ব্যাকরণ, বাংলা একাডেমি প্রথম খণ্ড যে বইটা রয়েছে সেখানে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি মন গড়া ব্যাখ্যা দিতে পারি না, প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে ব্যাখ্যা এবং রেফারেন্স দেওয়া আছে যে এটা যে 100% সত্য, এটা সেই রেফারেন্সটা দেখলে আপনি বুঝতে পারতেছেন। বাংলা ভাষায় ব্যঞ্জন মূলের সংখ্যা কয়টি? ব্যঞ্জন মূলের সংখ্যা কয়টি? তাহলে ব্যঞ্জন মূল কয়টা? তাহলে ব্যঞ্জন মূল দেখেন, প্রণীত বাংলা ব্যাকরণ অভিধানের সম্পাদক পবিত্র সরকারের মতে 30টি ব্যঞ্জন আর 4টি হচ্ছে অর্ধ স্বরধ্বনি মূল। এ নিয়ে ব্যঞ্জন মূলের সংখ্যা হচ্ছে 34টি। তাহলে ব্যঞ্জন মূলের সংখ্যা যদি আসে তাহলে মনে রাখবেন ব্যঞ্জন ধ্বনি যে আমরা পাইলাম 30টি আর অর্ধ স্বরধ্বনি মূল যে 4টি, এই 30 এবং 4 মিলিয়ে হবে এই 34টি। এটা ব্যাখ্যাটা পবিত্র কুমার সরকারের সম্পাদিত যে বইটা রয়েছে, অভিধানটা রয়েছে, সেই অনুপাতে এটা রেফারেন্স দেওয়া হয়েছে এটা। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।